টার্ম পলিসি আর এন্ডাওমেন্ট পলিসি হচ্ছে লাইফ ইন্সুরেন্সের ২ রকমের প্রোডাক্ট। আপনি হয়তো লাইফ ইন্সুরেন্স কিনতে গেছেন, আপনারা হয়তোবা বলল যে আপনি টার্ম পলিসি নেন, নাইলে এন্ডোমেন্ট পলিসি নেন। আপনি হয়তো জিজ্ঞেস করলেন, "ভাই প্রিমিয়াম আমার কত করে দিতে হবে?" তখন এই ক্যালকুলেশন এর ব্যাপার আসে। বুঝছেন? তো টার্ম পলিসিতে কি হয়? টার্ম পলিসিতে হচ্ছে আপনার শুধুমাত্র ডেথ ক্লেইমটা কাউন্ট করা হয়। আর এন্ডোমেন্ট পলিসিতে লিভিং এবং ডেথ ক্লেইম ২ টাই কাউন্ট করা হয়। এই হচ্ছে পার্থক্য। তো আপনারা নিজেরা কি প্র্যাকটিস করছেন? আপনাদের কি মনে হয় থার্ড কুইজ আপনারা পারবেন? জি ম্যাম। জি ম্যাম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ ভালো তো করতে হবে। এই কুইজ, মিড এগুলো ভালো করলেই আশা করা যাবে যে আপনারা ফাইনালে একটা ভালো গ্রেড পাবেন। অবশ্যই প্রেজেন্টেশন এতেও ফোকাস দিতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে ফাইনালের কিন্তু কোয়েশ্চেন খুবই ক্রিয়েটিভ হবে এবার। তো আপনারা যদি মনে করেন যে ওইখানে খুব বেশি লাভ করতে পারবেন, ওটা আমার কাছে মনে হয় না। আমি চাই যে আপনারা আগেই একটুখানি আগায় রাখেন। যেন ওখানে একটু আটকাইলেও এটা খুব বেশি আপনার গ্রেডে ইফেক্ট না করে। ঠিক আছে? Is it visible? My screen? ভিজিবল, বাট এখন তো আমি দেখতে হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ম্যাম একটা জিনিস জিজ্ঞেস করতে পারি? শিওর বাবা, বলো। কুইজ 3 এর জন্য ম্যাম যে থিওরিটিক্যাল কোশ্চেন গুলো কি কি পড়বো একটু আরেকবার যদি বলতেন ভালো হতো। থিওরিটিক্যাল প্রশ্ন হচ্ছে লাইফ ইন্সুরেন্স কি জিনিস? লাইফ ইন্সুরেন্স কেন দরকার? হ্যাঁ? তারপর হচ্ছে আপনার এই টার্ম পলিসি, এন্ডোমেন্ট পলিসি এগুলা আসলে কি মেন করে বা এরকম। ঠিক আছে? বা লাইফ ইন্সুরেন্স এর কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনি একটু পড়াশোনা করে নিলেন। আছে না যে আপনি লাইফ ইন্সুরেন্স কিনতে গেছেন, আপনাকে তারা বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে একটু ডিটেইল বলে, এরকম হয় না? হেলথ জি ইন্সুরেন্স মিস। বলেন বা আপনার কি টার্ম ইন্সুরেন্স বলেন, এন্ডোমেন্ট ইন্সুরেন্স বলেন। এরকম ৪-৫ ধরনের ইন্সুরেন্স সম্পর্কে একটু আইডিয়া রাখেন। এই তো, কঠিন কিছু না। ঠিক আছে? থ্যাংক ইউ মিস। কঠিন দিব না। একটু এগুলো নিয়ে হালকা আইডিয়া নিয়ে যাইও। আর ধরো অঙ্কটাতে ১০ দিলে থিওরিতে ৫ দিব। তো এটা তো পড়তে হবে। আর সব অ্যান্সার না করলে তো ভালো মার্কস পাওয়া যায় না। তোমরা তো জানো, তাই না? এইটা। আর কারো যদি প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, আমি বুধবারে কাউন্সেলিং আওয়ারে থাকলে আমার কাছে আইসো, আমি এবার বুঝায় দিব, অসুবিধা নাই। কিন্তু তার আগে তোমরা বন্ধুদের সাথে একটু আলোচনা করে আইসো, কারণ ক্লাসটা মিস করছো। আর হচ্ছে এন্ডোমেন্ট পলিসির ক্ষেত্রে লিভিং ক্লেইমটা কিভাবে বের করতে হয় সেটাও মনে হয় তোমরা শিখে গেছো। শিখছো না? শিখছো তো, না? লিভিং ক্লেইমটা শুধুমাত্র লাস্ট ইয়ারেরটা জি বের ম্যাম। করতে হয়। সবগুলা ইয়ারের বের করতে হয় না। শুধুমাত্র লাস্ট ইয়ারের লিভিং ক্লেইমটা বের করতে হয়। আচ্ছা। এবার লিকুইড অ্যাসেট চ্যাপ্টারটা বাইর করো তো আনন্দ। চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13 কই গেল? পনেরোর পরে মনে হয় 13। কই রে, পাস না? এই তো, এই তো, এই এই তো তো। এখানে। হ্যাঁ, আচ্ছা। লিকুইড অ্যাসেট চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে আমাদের ফাইনাল পরীক্ষাতে। এজন্য আমাকে একটু পড়ায় দিতে হবে। সেটা হচ্ছে কি, লিকুইড মানে আমাদের সবচেয়ে বেশি লিকুইডিটি লাগে কোন ইনস্টিটিউশনের জন্য বা কোন কোম্পানিগুলোর জন্য, অর্গানাইজেশনের জন্য। আপনারা কি জানি এটা? মানে কাদের সবচেয়ে বেশি লিকুইডিটি লাগে? কোন অর্গানাইজেশন গুলো? হ্যাঁ, ব্যাংকে। ব্যাংকের লিকুইডিটি সবচেয়ে বেশি লাগে। কারণ they do business with public's money, right? Yes, Yes, ma'am. ma'am. ইয়েস ম্যাম। পাবলিকের টাকা নিয়ে তারা ব্যবসা করে। সেইজন্য পাবলিক যখনই আসবে তখন তাদের চেক অনার করতে হবে। তাদের টাকা ফেরত দিতে হবে। এটাই তো শর্ত রেখে আমরা ব্যাংকে টাকা জমা রাখি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে লিকুইডিটি ব্যাংকের জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। ব্যাংক যদি লিকুইড না থাকে, তাদের যদি পর্যাপ্ত ক্যাশ না থাকে টু অনার কাস্টমার চেক, তাহলে কি হবে? আমি যদি জানতে পারি আগামীকাল যে আমার যেই ব্যাংকে আমি টাকা রাখছি সেই ব্যাংক টাকা দিতে পারতেছে না, আমি কি করব? ওই ব্যাংকে আর টাকা রাখবো না। টাকা তুলে অন্য ব্যাংকে রাখবো, তাই না? এবং এটা একটা প্যানিক ক্রিয়েট হয়। তো প্যানিক যখন ক্রিয়েট হয় তখন সব কাস্টমাররা টাকা তুলে ফেলে। টাকা তুলে ফেললে ওই ব্যাংকটা ফান্ড শূন্য হয়ে যায়। ফান্ড শূন্য হয়ে গেলে কিন্তু ব্যাংক আর
সারভাইভ করতে পারে না। এটা কি আমরা জানি? সো দ্যাট ইজ হোয়াই লিকুইডিটি ক্রাইসিস মেইনটেইন করা, ম্যানেজ করা ভীষণ ইম্পোর্টেন্ট একটা ব্যাংকের জন্য। কারণ তারা কিন্তু নিজস্ব ক্যাপিটালে চলে না। তারা চলে পাবলিকের টাকায়। পাবলিকের ডিপোজিটের টাকায় তাদের ব্যবসা চলে। তো এইজন্য তারা যদি লিকুইডিটি মেইনটেইন না করতে পারে, তারল্য মেইনটেইন না করতে পারে, ক্যাশ না রাখতে পারে, তারা যদি চেক অনার না করতে পারে, তাহলে কিন্তু তাদের যে পাবলিক কনফিডেন্সটা বা পাবলিক তাদের উপর যে ট্রাস্টটা রাখে সেটা কিন্তু আর থাকবে না। না থাকলে কিন্তু তারা তাদের বিজনেস চালাতে পারবে না। কথা কি ঠিক আছে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা। তো এখন প্রশ্ন হচ্ছে এই যেমন এখানে অনেকগুলা পয়েন্ট আছে যে কেন লিকুইডিটি ইম্পোর্টেন্ট? ১ম কথা হচ্ছে কাস্টমারের চেক অনার করার জন্য। তারপর হচ্ছে আপনার এই যে আম সিআরআর মেইনটেইন করতে হয়, তাই না? সিআরআর মেইনটেইন করতে হয় না? সিআরআর মানে কি? ক্যাশ রিজার্ভ রেশিও, তাই না? বা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও যেগুলো আছে, এগুলা আমাদেরকে মেইনটেইন করতে হবে। তো আমার কাছে যদি ক্যাশ না থাকে তাহলে তো আমি আ কখনোই এগুলা মেইনটেইন করতে পারব না। আপনারা জানেন যে ৳১০০ র মধ্যে ৳৪ সিআরআর হিসেবে সেন্ট্রাল ব্যাংকে রাখে। আর ৳১৩ র মতো মনে হয় এসএলআর থাকে, তাই না? তো এই যে এসএলআর বা স্ট্যাটিউটরি লিকুইডিটি মানে লিকুইডিটির জন্য যে পার্সেন্টেজটা এরকম ১৩% রাখতে হয়। তো আপনি যদি এটা না রেখে ব্যবসা করতে যান, তাহলে কি হবে? ৳১০০ য় যদি লোন দিয়ে ফেলান, তাহলে যারা আ টাকা রাখছে তাদের চেক অনার করবেন কিভাবে? পারবেন? No, ma'am. No, ma'am. পারা যাবে না। তারপর একটা ব্যাংকের ডে টু ডে অপারেশন চালানোর জন্য লিকুইডিটি লাগে, সেটার জন্য আপনাকে রাখতে হবে লিকুইডিটি। তারপরে আপনার টু মেইনটেইন পাবলিকস কনফিডেন্স যেটা আমি একটু আগে বললাম যে, যদি আমি আজকে শুনতে পারি যে আমার ব্যাংক টাকা দিতে পারতেছে না, আমি কালকে গিয়ে সব টাকা-পয়সা তুলে ফেলবো। আমার সাথে সিফাত শুনতে পাইলো, আনন্দ শুনতে পাইলো, তো ওরাও গিয়ে ঝাঁপায় পইড়া টাকা-পয়সা তুলে ফেললো। টাকা তুললে কি হবে? ওই ব্যাংকটা ফান্ড শূন্য হয়ে যাবে এরকমভাবে। ফান্ড শূন্য হয়ে গেলে কি হবে? ওই ব্যাংকটা আর সারভাইভ করতে পারবে না। পাবলিক কনফিডেন্স থাকবে না। কারণ আমরা বা ব্যাংকের বিজনেসটা চলেই ট্রাস্টের উপরে। সো ট্রাস্ট না থাকলে ব্যাংকিং বিজনেস চলবে না। আরেকটা কি টু মেইনটেইন এফএক্স বিজনেস মানে ফরেন এক্সচেঞ্জ এর যে বিজনেসটা করে ব্যাংক সেটার জন্য লিকুইডিটি ভীষণ ইম্পোর্টেন্ট। কারণ আপনারা জানেন যে অ্যাম ফরেন ট্রেড যখন করতে যায় তখন কিন্তু এলসি ওপেন করতে হয়। তো এলসি ওপেন করতে গেলে কিন্তু ওই বিদেশি যারা কিনা আ মানে এক্সপোর্টার তাদেরকে কিন্তু আ গ্যারান্টি দিতে হয় যে, "ভাই আমার ক্লায়েন্ট টাকা না দিতে পারলে" মানে ইম্পোর্টার টাকা না দিতে পারলে আমি টাকা দিয়ে দিব। এরকম নিশ্চয়তা দেয়। তাহলে এই নিশ্চয়তাগুলো দিব কেমনে? নিজের কাছে যদি টাকা না থাকে সম্ভব বলো? No, ma'am. No, ma'am. তাহলে ফরেন ট্রেড করতে গেলে অবশ্যই যথেষ্ট পরিমাণে লিকুইডিটি রাখতে হবে। আর না হলে বিদেশিরা কিন্তু ট্রাস্ট করবে না ওই ব্যাংকে যে এই ব্যাংকের গ্যারান্টি দিয়ে কি করবো? এই বেটার তো কোনো টাকাই নেই। আমাদের টাকা কেমনে দিব, তাই না? সো লিকুইডিটি ইস ভেরি ইম্পোর্টেন্ট ফর ফিউ রিজনস যেটা কিনা আমরা একটু আগে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে ব্যাংক কি করতে পারে লিকুইডিটি মেইনটেইন করার জন্য? ব্যাংক ক্যান ইনভেস্ট ইন গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট সিকিউরিটিজ। তোমাদেরকে আমি আগে বলছিলাম যে এসএলআর যে 13% হ্যাঁ? স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বা রেট যেটা, এইটা কিন্তু ব্যাংক বিভিন্নভাবে রাখে। কিছু টাকা রাখে, ক্যাশ ভল্টে রাখে। আবার কিছু কি করে গভর্নমেন্ট সিকিউরিটি বা সেমি গভর্নমেন্ট সিকিউরিটি ইনভেস্ট করে রাখে। যখন টাকা দরকার এগুলা বিক্রি করে যেন টাকা নিয়ে আসতে পারে শর্ট নোটিসে। বুঝছো? Yes, ma'am. আরেকটা কাজ কি করে ব্যাংক লিকুইডিটি মেইনটেইন করার জন্য ব্যাংক মোস্টলি শর্ট টার্মে লোন দেয়। শর্ট টার্মে লোন দিলে কি হয়? টাকাটা তাড়াতাড়ি ফেরত আসে। তাহলে এই ধরনের কাজগুলা করতে পারে ব্যাংক লিকুইডিটির জন্য। কিন্তু ব্যাংকের এই লিকুইডিটি এবং প্রফিটেবিলিটির মধ্যে একটা ব্যালেন্স করতে হয়। কারণ কি ধরো তোমার আজকে লাগবে হচ্ছে ৳১০০। তুমি যদি ৳৪০০ রাইখা দাও তাহলে তোমার লস না? তোমার লস কেন? তুমি ৳৩০০ তো লোন দিতে পারতা। লোন দিলে তো তোমার একটা আর্নিং হইতো। তুমি তো দিচ্ছ না, তাই না? তার মানে তুমি আ প্রফিট মিস করতেছো। আবার তোমার দরকার ৳১০০ তুমি রাখতেছো ৳৫০ তাহলে তুমি লিকুইডিটি ক্রাইসিস এ পড়বা। তাহলে প্রফিটেবিলিটি এবং লিকুইডিটি ২ টার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। সেইভাবে তোমার টাকা রাখতে হবে। বেশি রাখলেও ঝামেলা, খুব বেশি রাখলেও ঝামেলা, আবার খুব কম রাখলেও ঝামেলা। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা?
Yes, জি ma'am. ম্যাম বুঝতে পারছি আচ্ছা, এখানে আরো কিছু ব্যাপার আছে। আনন্দ আরেকটু নিচে যাও। সেটা হচ্ছে যে এই যে রাখো এখানে। এই যে ঠিক আছে? তো যেমন ধরো তোমার আরো কিছু ব্যাপার আছে যে তোমার প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, তাহলে ব্যাংক কেমনে লিকুইডিটি ম্যানেজ করতেছে? বিভিন্নভাবে তো আমি বলতেছি যে তারা এসএলআর টা প্রপারলি রাখবে, সেমি গভর্নমেন্ট, গভর্নমেন্ট সিকিউরিটি ইনভেস্ট করা বা শর্ট টার্ম এ লোন দেওয়া। আরো অনেক ব্যাপার আছে। যেমন ধরো তোমার যদি ব্যাংকে বেশিরভাগ ফিক্সড ডিপোজিট থাকে, তার মানে ডিপোজিট হোল্ডারদের ইন্টারেস্ট দেওয়া লাগবে নাকি? বেশিরভাগ ফিক্সড ডিপোজিট থাকলে? ধরো 70% হচ্ছে ফিক্সড ডিপোজিট। তাহলে তোমাকে বেশি কনসার্ন হওয়া লাগবে প্রফিটেবিলিটির জন্য। কারণ ডিপোজিট হোল্ডারদেরকে ইন্টারেস্ট দেওয়া লাগবে। আর যদি তোমার উল্টা কেস হয়, কারেন্ট ডিপোজিট 70% থাকে, তাহলে তোমার কি করা লাগবে? লিকুইডিটিতে বেশি ফোকাস করা লাগবে। কারণ কারেন্ট ডিপোজিটের তো কোনো প্রফিট দেওয়া লাগে না। কিন্তু যেকোনো সময় টাকা তুলে নিয়ে যেতে পারে। ওই ধরনের একটা ফিচার, তাই না? কারেন্ট ডিপোজিট তো যেকোনো সময় তোলা যায়। এটা তো কোনো বাঁধা ধরা নাই, টাইম নাই। আছে? না ম্যাম No, তাহলে ma'am. তোমাকে খেয়াল করতে হবে যে তোমার ইন্টারেস্ট বেয়ারিং লায়াবিলিটি বেশি নাকি নন ইন্টারেস্ট বেয়ারিং লায়াবিলিটি বেশি। ইন্টারেস্ট বেয়ারিং লায়াবিলিটি তোমরা অলরেডি জানো ডিপোজিট ব্যাংকের জন্য একটা লায়াবিলিটি। তো ইন্টারেস্ট বেয়ারিং লায়াবিলিটি মানে ফিক্সড ডিপোজিট, সেভিংস ডিপোজিট। আর নন ইন্টারেস্ট বেয়ারিং লায়াবিলিটি মানে কারেন্ট ডিপোজিট। তাহলে তোমার কারেন্ট ডিপোজিট বেশি থাকলে তুমি লিকুইডিটি নিয়ে বেশি কনসার্ন হবা। যদি তোমার ফিক্সড ডিপোজিট বেশি থাকে তাহলে তুমি প্রফিটেবিলিটি নিয়ে বেশি কনসার্ন হবা। ইউ হ্যাভ টু ইনভেস্ট। ইউ হ্যাভ টু গো ফর lending more. If you have non-interest bearing liability um, like 70% যদি থাকে তাহলে তোমাকে প্রফিট মেক করতে হবে। আর যদি কারেন্ট ডিপোজিট বেশি থাকে তাহলে বেশি প্রফিট নিয়ে চিন্তা করার দরকার নাই। তখন লিকুইডিটি নিয়ে বেশি চিন্তা করতে হবে। তোমরা কি ব্যাপারটা বুঝছো নাকি কারো কোনো প্রশ্ন আছে? এই যে বলো বাচ্চারা, জি ম্যাম। কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আমি বুঝতে পারছি কারেন্ট ডিপোজিটের পরিমাণ বেশি থাকলে কি করতে হবে? ক্যাশ বেশি রাখা লাগবো। বেশি ইনভেস্টমেন্টে যাওয়া লাগবো না। যদি ফিক্সড ডিপোজিট বেশি থাকে তাহলে ইনভেস্টমেন্টে যাওয়া লাগবো। কারণ ডিপোজিট হোল্ডারে ইন্টারেস্ট দেওয়া লাগবো। ব্যাপার বুঝছো এবার? জি ম্যাম এবার আসো লিকুইড অ্যাসেটের প্রকারভেদ কি? কয়েক রকমের হইতে পারে। ৩-৪ রকমের, খুব সহজ। যেমন প্রথমটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স। আমরা জানি যদি তোমার পকেটে ক্যাশ থাকে তাহলে তোমার কিছু লাগবো আর? আর কোনো কিছু লাগে আমাদের? ক্যাশকে ma'am. তো লিকুইড করার কিছু নাই। ক্যাশ ইটসেলফ ইজ দ্য মোস্ট লিকুইড অ্যাসেট নাকি? ইয়েস ম্যাম। তাহলে আমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে ক্যাশ ব্যালেন্স। মানে আমি একটা ব্যাংক হিসাবে লিকুইড অ্যাসেট, আমার প্রথম লিকুইড অ্যাসেট হচ্ছে ক্যাশ ব্যালেন্স। আমার ভল্টে যদি ক্যাশ থাকে তার মানে আমি ধরে নিব আমি এনাফ লিকুইড। আমার আর কোনো সমস্যা নাই। কারণ অন্য কোনো অ্যাসেট থাকা মানে বিক্রি করে টাকা আনতে হবে। কিন্তু ক্যাশ বেশি থাকা মানে তো বিক্রি করার কিছু নাই। তো তোমার কাছে ক্যাশ আছেই। কিন্তু ক্যাশ রাখার ব্যাপারে আবার তোমার ব্যাপার-স্যাপার আছে। সেটা কি জিনিস? তোমার ক্যাশ লাগবো আজকে লাগবে ৳১০০, তুমি রাইখা বইসা রইছো ৳৪০০। তাহলে তার মানে তুমি প্রফিট মিস করতেছো। তোমার ৳১০০ র জায়গায় তুমি ১৫০ বা ২০০ রাখতে পারো। তুমি ৪০০ কেন রাখবা? ঠিক আছে না? তাহলে ওইখানে তোমার প্রফিট কমে যাবে। আবার ধরো তোমার রাখা লাগবে ৳১০০, তুমি রাইখা বইসা রইছো ৳২৫। তুমি লিকুইডিটি ক্রাইসিস এ পড়বা। সেটা করা যাবে না। ক্যাশ রাখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই খুবই বুদ্ধিমান হতে হবে যে আমার কোন সিজনে ক্যাশ বেশি লাগবে, কোন সিজনে আমার কম লাগবে। ধরো ঈদের সিজনে ক্যাশ বেশি লাগবে। তুমি কম রাইখা বইসা রইছো, তাহলে তো হবে না। কোরবানির ঈদে সবাই গরু কিনবে। তুমি ক্যাশ কম রাখছো, হবে না। তারপরে তোমার এই যে তুমি কৃষির এরিয়াতে তুমি তোমার ব্রাঞ্চ। হারভেস্টিং টাইম এ কৃষকরা লোন নিবে। তুমি ক্যাশ কম রেখে বসে রইছো, হবে না। ঠিক আছে? তো সিজন অনুযায়ী তোমাকে ক্যাশ বেশি রাখতে হবে। আবার সিজন না থাকলে ক্যাশ কম রাখলেও হবে। তুমি তখন অ্যাগ্রেসিভ ওয়েতে ইনভেস্টমেন্ট বা লেন্ডিং এ যাইতে পারবা। তোমরা কি এবার এই ব্যাপারটা বুঝছো? জি ম্যাম বুঝতে পারছি ২ নাম্বারটা কি? ২ নাম্বারটা হচ্ছে ওই যে স্ট্যাটিউটরি ক্যাশ রিজার্ভ, এসএলআর যেগুলো আরকি। সরি, এটা হচ্ছে সিআরআর। এটা হচ্ছে কি? সিআরআর ৪% যে রাখা লাগে। ৳১০০ ডিপোজিট পাইলে কয় টাকা সেন্ট্রাল ব্যাংকে রাখা লাগে? ৳৪ ম্যাম
৳4 রাখা লাগে। তাহলে বাকি ৳৯৬ তুমি ইনভেস্ট করতে পারতেছো। মানে নরমাল হিসাবে বলতেছি। বেসিক্যালি ৳৯৬ তো আর ইনভেস্ট করবে না। সরি এসএলআরটা রাইখা এরপরে করবে। কিন্তু আমি ধরো এখন ফর দ্যা টাইম বিং আমি তোমারে বললাম যে ৳৯৬ ইনভেস্ট করতে পারবে। ৳4 সেন্ট্রাল ব্যাংকে রাখলো। এখন এই সিআরআর দিয়ে সেন্ট্রাল ব্যাংক মার্কেটে ক্রেডিট কন্ট্রোল করে। বুঝছো? সিআরআরটারে কখনো বাড়ায়, কখনো কমায়। তোমরা কি ব্যাপারটা জানো? কেমনে কমায়, কেমনে বাড়ায়, ক্রেডিট কেমনে কন্ট্রোল করে? No, ma'am. যেমন ধরো ৳১০০ র মধ্যে যদি ৫% হয়, যদি সিআরআর রেট হয় ৫% তার মানে ৳৯৫। কিন্তু ধরো সেন্ট্রাল ব্যাংক যদি চিন্তা করে আমি মার্কেটে ক্রেডিট বা লোন অথবা ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ায় দিতে চাই, তাহলে সিআরআর রেটটা কমায় দিবে। সিআরআর রেট কমায় দিয়ে ৩% বানাইলো। বানাইলে কমার্শিয়াল ব্যাংকগুলো এখন ৳৫ রাখতে হবে না সেন্ট্রাল ব্যাংকে। কয় টাকা রাখবে? ৳৩ রাখবে। ৳৩ রাখলে ওদের হাতে আছে ৳৯৭। ৳৯৭ তারা ইনভেস্ট করতে পারবে। মানে মার্কেটে ক্রেডিট বাড়বে বা লোনের পরিমাণ বাড়বে বা ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়বে। মার্কেটটাকে আরো বেশি প্রোডাক্টিভ করতে যখন চাইবে আরকি তখন সেন্ট্রাল ব্যাংক এরকম কমায় দিতে পারে। আবার সেন্ট্রাল ব্যাংক মনে করো না মার্কেটে এখন ক্রেডিটের বেশি দরকার নাই, লোনের বেশি দরকার নাই, ইনভেস্টমেন্টের বেশি দরকার নেই। ওরা কি করলো? পার্সেন্টেজটা আবার বাড়ায় দিল। পার্সেন্টেজটা বাড়ায় ধরো বানায় দিল 7%। তাইলে আগে তুমি ৳৯৫ ইনভেস্ট করতে পারতা। এখন করতে পারতেছো ৳৯৩। তাহলে কি হবে? মার্কেটে ক্রেডিট বা ইনভেস্টমেন্ট অথবা লোন ওভারঅল কমে যাবে। বা মার্কেটের এক্সপানশনটা কমানোর জন্য যদি চায় আরকি। তো এইভাবে সেন্ট্রাল ব্যাংক সিআরআর দিয়ে ক্রেডিট কন্ট্রোল করে। গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা কি বুঝছো? জি ম্যাম, বুঝতে পারছি। বাকিরা বুঝো নাই? নাকি ঘুমাইতেছো? বুঝতে না পারছি ম্যাম। ম্যাম। পরীক্ষার এখান থেকে প্রশ্ন দিব তখন না পারলে কি করবা? ম্যাম পারবো ইনশাল্লাহ। না বুঝলে বইলো আমারে, ঠিক আছে? আচ্ছা। এই গেল ওকে ২ ম্যাম। টা। আমরা কি পড়তেছি? আমরা হচ্ছে লিকুইড অ্যাসেটের প্রকারভেদ পড়তেছি। ১ম টা পড়ছি ক্যাশ ব্যালেন্স, ২য় টা পড়ছি সিআরআর। আর এর মধ্যে আবার আরেকটা প্রশ্ন পড়ে ফেলছে সিআরআর দিয়ে কেমনে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করে। ৩ নাম্বারে আসো। ৩ নাম্বার কি? ওই যে ওই মানে লিকুইড অ্যাসেটের প্রকারভেদের মধ্যেই আছি আমরা। ৩ নাম্বার কি? আনন্দ দেখ তো নিচে। ব্যালেন্স উইথ আদার ব্যাংক। ব্যালেন্স উইথ আদার। হ্যাঁ, ব্যালেন্স উইথ আদার ব্যাংক কোনটা? সেটা হচ্ছে কি? ওই যে তোমার নিজের কাছে টাকা থাকলে অনেক সময় খরচ করে ফেলাও না? এই যে মেকআপ কিনা ফেলাইলা, বন্ধু-বান্ধবের সাথে খাইয়া-দাইয়া খরচ করে ফেলাইলা। কিন্তু তুমি যদি অন্য একটা ব্যাংকে রাখো, তাহলে কি হবে? অন্য একটা ব্যাংকে রাখলে টাকাটা হয়তোবা বিপদে পড়লে লিকুইডিটির দরকার হইলে গিয়া ওর কাছ থেকে নেওয়া যায়। তাহলে একটা ব্যাংক কিন্তু আরেকটা ব্যাংকে টাকা রাখতে পারে কারেন্ট ডিপোজিট হিসেবে যে তার যখন কোনো ইমার্জেন্সি আসবে তখন যেন ওইখান থেকে টাকা নিতে পারে। বুঝছো? জি ম্যাম। আচ্ছা লাস্ট ওয়ান কি? কল মানি। কল মানির নাম তোমরা শুনেছ কিনা আমি জানি না। এটা বিদেশে লন্ডনে এটারে বলে লিবর। এটারে বলে লিবর রেট। কল মানির রেটরে বলা হয় লিবর রেট। লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেট। ঠিক আছে? এটা কি জিনিস? একটা কমার্শিয়াল ব্যাংক যখন মানে বিপদে থাকে, তারা আরেকটা কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে যখন 24 আওয়ার্স এর জন্য লোন নেয়। হ্যাঁ? মানে তোমরা তো জানো যে লিকুইডিটি কত ইম্পোর্টেন্ট ব্যাংকের জন্য। তো ওরা কি করতে পারে? তাদের কনফিডেন্সটাকে বজায় রাখার জন্য বা রেপুটেশন বজায় রাখার জন্য তারা কিন্তু যেকোনো উপায়ে যে কারো কাছ থেকে টাকা নিয়ে হইলেও পাবলিকের চেক অনার করা লাগবে। এটা তো তোমরা যে বুঝো নাকি? এটা তো বুঝো। তো পাবলিকের চেক যদি অনার করাই লাগে এখন হঠাৎ করে তার ক্রাইসিস হইতে পারে। হইলে সে আরেকটা ব্যাংকের কাছ থেকে ২৪ ঘন্টার জন্য যে লোনটা নেয় এটারে বলে কল মানি। যেই রেটে নেয় এটারে বলে কল মানি রেট। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। এটাও লিকুইড অ্যাসেট এর একটা প্রকারভেদ এবং লিকুইডিটি ক্রাইসিস হলে ব্যাংকগুলা এই ধরনের কাজ করে। কিন্তু তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, ম্যাডাম এই রেটটা কেমন হয়? মানে কেমনে ডিসাইড হয় যে এটা কি বেশি হবে না কম হবে? এটা হচ্ছে মার্কেটে ডিমান্ড সাপ্লাই এর উপর ডিপেন্ড করবে। ধরো একটা ব্যাংক বিপদে আছে, বাকিগুলোর অবস্থা ভালো। তাইলে রেট বেশি হবে না। কারণ এক ব্যাংক বেশি চাইলে আরেক ব্যাংকের কাছ থেকে লোন নিব, সমস্যা নাই।
বাট সবাই যদি বিপদে থাকে আর ২-৩ জন যদি ভালো অবস্থা থাকে, তখন কিন্তু আবার রেট হাই হয়ে যাবে। কারণ তাদের বার্গেনিং এবিলিটি বেশি। ব্যাপারটা বুঝছো? রেটটা ডিপেন্ড করবে মার্কেটের অবস্থা অনুযায়ী। যে মার্কেটের সবাই ভালো অবস্থায় আছে নাকি বেশিরভাগই খারাপ অবস্থায় আছে। ওকে? জি ম্যাম। তো এটা হচ্ছে লিকুইড অ্যাসেট চ্যাপ্টার। আমি আজকে পড়াবো না আর। কি পড়াইছি? লিকুইডিটি কি মোটামুটি একটুখানি বলছি। লিকুইডিটি কেন ইম্পোর্টেন্ট? তারপরে আমরা প্রকারভেদগুলা বা কেমনে লিকুইডিটি আমরা রাখবো, কি ফর্মে রাখা যায়, এটা আমরা বলছি। আর লিকুইড অ্যাসেটের প্রকারভেদ আমরা পড়ছি ক্যাশ ব্যালেন্স, সিআরআর, তারপরে আপনার ব্যালেন্স উইথ আদার ব্যাংক, আর হচ্ছে কল মানি। মাঝখানে আরেকটা প্রশ্ন পড়ছি কিভাবে সেন্ট্রাল ব্যাংক সিআরআর দিয়ে ক্রেডিট কন্ট্রোল করে মার্কেটে। বলো এবার কোনো প্রশ্ন আছে কারো?